কক্সবাজারের সাগর পাড়ে পরিকল্পনা করতে গিয়েছিলেন এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। কক্সবাজার আর পিটারহাস স্ক্যান্ডালের পর এমনটাই দাবি করেছিলেন তিনি। সাগর পাড়ে বসে করা সেই পরিকল্পনার ছকে এবার ঢাকায় খোলাসা করলেন। আগের দিন জামাত ইসলামী দাবি তুলল সংসদের 2 কক্ষী পিআর পদ্ধতিতে নির্বাচনের। তার পরদিন পাটোয়ারি পরিষ্কার জানিয়ে দিলেন ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে না। আর পাটোয়ারির দলের নেতারা আগের দিন বৈঠক করলেন মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সাথে। তার পরদিনই তাদের গলার সুর চওড়া হয়ে গেল কেন? আবার তারা যখন সুর চওড়া করলেন তখন মার্কিন রাষ্ট্রদূত বৈঠক করছেন অধ্যাপক আলী রিয়াজের সাথে। এত বৈঠকে কি ছক কষা হচ্ছে তার আলামত পাবেন নাসিরউদ্দিন পাটোয়ারির কথায়, যেখানে ডক্টর ইউনূসকে করতে হবে অসাধ্য সাধন, মৃত মানুষকে জীবিত করতে হবে, সাগর পাড়ের পরিকল্পনা, বিদেশিদের সাথে দফায় দফায় বৈঠক, অসম্ভব শর্ত জুড়ে দেওয়া, এই সব কিছুর সমীকরণ কি হবে? সে সমীকরণ খোলাসা করতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। শেখ হাসিনা সরকার পতনের বর্ষপূর্তিতে 5ই আগস্ট জুলাই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই দিনে বিএনপির সঙ্গে সমঝোতা মেনে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের ঘোষণাও দেন তিনি। কিংস পার্টি এবং জামাতের কাছে এটি ছিল মাথায় বাজ পড়ার মতো ঘটনা। ধাক্কা সামাল দিতে প্রায় 1 সপ্তাহ লেগেছে তাদের। এই সময় বলতে গেলে দুটি দলই দেখা গেছে চরম নীরবতা। এনসিপি ও জামাতের বড় 2 অংশই মনে করছে ঘোষণাপত্র তৈরির শেষ পর্যায়ে কেবল বিএনপির ইচ্ছাকেই প্রাধান্য দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এমনকি বিএনপির দাবি মেনে তাড়াহুড়ো করে জাতীয় নির্বাচনের সময় ঘোষণা করা হয়েছে। বিশেষ করে এনসিপি নেতাদের একটি অংশের ধারণা তাদের প্রয়োজন ফুরিয়ে গেছে ডক্টর ইউনূসের কাছে। এতে তাদের জন্য তৈরি হয়েছে অস্তিত্বের সংকট। এনসিপির অভিমানী নেতাদের একাংশ জুলাই ঘোষণাপত্র পাঠের দিন উড়াল দেন কক্সবাজারে। সেখানে আমেরিকার সাবেক রাষ্ট্রদূত পিটারহাসের সঙ্গে তাদের বৈঠকের খবর ছড়ায় সংবাদ মাধ্যমে। এ নিয়ে লোক দেখানোর শোকজ নোটিশ দেওয়ার পর জানা যায় হাসনাত, সার্জিস, পাটোয়ারি সহ 5 নেতার কক্সবাজার মিশন সম্পর্কে দলের শীর্ষ নেতারা সবাই জানতেন। তাদের সম্মতিতেই জরুরি ভিত্তিতে সফরে যান এনসিপির প্রতিনিধিরা। তবে ঘটনা ফাঁস হয়ে যাওয়া এবং শোকজ নোটিশ এলোমেলো করে দেয় সবকিছু। দলের মধ্যে তৈরি হয় নতুন সন্দেহ, অবিশ্বাস। শোকজের প্রেক্ষাপটে 7ই আগস্ট আবেগময় এক জবাব দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। নিজের ফেসবুকে প্রকাশ করেন সেটি। সফরের উদ্দেশ্য যে শুধু ঘোরাঘুরি করাই ছিল না তা পরিষ্কার করেন পাটোয়ারি। দাবি করেন সাগরের পাড়ে বসে গভীরভাবে ভাবতে চেয়েছেন দল আর ভবিষ্যৎ গণপরিষদ এবং একটি নতুন গণতান্ত্রিক সংবিধানের রূপরেখা নিয়ে। দর্শক খেয়াল করে দেখুন, অধ্যাপক ইউনূস যেখানে ভোটের সময় ঘোষণা করেছেন সেখানে তার কিংস পার্টি নেতা চিন্তা করছেন গণপরিষদ নিয়ে। তার দাবি ইতিহাস কেবল মিটিংয়ে নয়, অনেক সময় নির্জন চিন্তার ঘরে বা সাগরের পাড়েও জন্ম নেয়। সেই চিন্তার কথা প্রকাশ করতে নাসিরউদ্দিন পাটোয়ারি খুব বেশি সময় নেননি। পরিষ্কার জানিয়ে দিলেন ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হবে না। সে সময় নির্বাচন করতে চাইলে এমন এক শর্ত পূরণ করতে হবে যেটি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের পক্ষেও অসম্ভব। কারণ জুলাই আন্দোলনের সময় নিহতদের আবার জীবিত করে তুলতে হবে। অসম্ভবকে সম্ভব করাই অনন্ত জলিলের কাজ, এমন একটি কথা বাংলাদেশে বহুদিন ধরে প্রচলিত। তবে সেটি কেবল সিনেমায় সম্ভব, বাস্তবে মৃত মানুষকে জীবিত করার উদাহরণ নেই গোটা পৃথিবীতে। ফলে ডক্টর ইউনূস যতই ম্যাজিকম্যান হন না কেন, এমন কঠিনতর শর্ত পূরণ করা এক কথায় অসম্ভব। সেদিক থেকে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনটিও অসম্ভব করে তুলল এনসিপি। রাজধানীতে 12ই আগস্ট এনসিপির যুব উইং জাতীয় যুব শক্তির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন নাসিরউদ্দিন পাটোয়ারি। ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাবনা উড়িয়ে দিয়ে বলেন, ইলেকশনের ডেট ঘোষণা করা হয়েছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। এই সময় উচ্চস্বরের চিৎকার ও হাততালি দিয়ে পাটোয়ারির বক্তব্যকে সমর্থন জানান কিংস পার্টি নেতাকর্মীরা। পাটোয়ারি যখন এই বক্তব্য দিচ্ছিলেন সে সময় মঞ্চের সামনে বসেছিলেন বিএনপি নেতা শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। দর্শক খেয়াল করে দেখুন, কক্সবাজার স্ক্যান্ডালের পর এনসিপি নেতারা বেশ চুপসে গিয়েছিল, কিন্তু 12ই আগস্ট একযোগে এনসিপির সব সিনিয়র পদাধিকারী নেতারা কথা বলেছেন। ঠিক তার একদিন আগেই এনসিপি নেতারা
কাদের সাথে মিটিং করলেন? তারা মিটিং করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসিয়ান জ্যাকবসনের সাথে। আরও মিটিং করেছিলেন অস্ট্রেলিয়ান হাই কমিশনারের সাথে। তার পরপরই হঠাৎ করে এনসিপি নেতাদের গলার সুর আবার চড়াও হয়ে গেল। এনসিপি নেতাদের সাথে বৈঠকের পরদিনই মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বৈঠক করলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের সাথে। সরকারি নির্বাচন নিয়ে ঝেড়ে কাঁসাটা ঝুলে আছে সংস্কারের উপর। সেই সংস্কারের দেখভাল করছেন ডক্টর আলী রিয়াজ। এনসিপি চায় না সংস্কার ছাড়া নির্বাচন। সবগুলো সূত্রে একসাথে গাঁথলে কি দাঁড়ায়? এটাই, ঝুলে যাবে সংস্কার, তাতে ঝুলবে নির্বাচন। ডক্টর ইউনূসের ম্যাজিকম্যান হতে হবে না, মৃত মানুষকে ফিরিয়ে আনার জন্য অনন্ত জলিলের মতো সিনেমার নায়কও হতে হবে না। খেলবেন অধ্যাপক আলী রিয়াজ পর্দার আড়ালে। মাঠে খেলবে এনসিপি ও জামাত। তাতে অবশ্য এনসিপি প্রতিপক্ষ মনে করছে মিডিয়াকে। সাথে নাকশ সেনা গোয়েন্দা সংস্থার উপরেও। নাসিরুদ্দিন পাটোয়ারি দুটো কি দেখে নেয়ার হুমকি দিয়েছেন। ডিজিএফআইয়ের উদ্দেশ্যে বলেছেন তারা আয়না ঘর কেন, ডিজিএফআইয়ের হেডকোয়ার্টারও ভেঙে দেবেন, যথেষ্ট সহ্য করেছেন। বাংলাদেশে যদি ডিজিএফআই থাকতে হয় অবশ্যই এটার সংস্কার করতে হবে। দর্শক, এনসিপি যে শর্ত দিয়েছে তাতে মৃতের জীবন ফিরিয়ে দেওয়ার উপায় আবিষ্কার করা ছাড়া ফেব্রুয়ারিতে নির্বাচন করা সম্ভব নয়। অথবা এ সময়ের মধ্যেই তাদের মন মতো বদলে ফেলতে হবে সংবিধান, অর্থাৎ প্রতিষ্ঠা করতে হবে বিপ্লবী সরকার এবং তারপর দিতে হবে গণভোট। আর সে ধরনের সরকার গঠিত হয়ে গেলে এবং নতুন সংবিধান প্রণয়ন হলে ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রয়োজনই আর থাকবে না। ফলে বোঝাই যাচ্ছে বিএনপি যে ভোটের আশায় বসে আছে তা মরীচিকা ছাড়া আর কিছুই নাই। সাগর তটের ঢেউয়ের ধাক্কায় ভেসে যেতে চলেছে লন্ডন সমঝোতার রূপরেখা। ফেব্রুয়ারিতে নির্বাচনের বিরুদ্ধে জামাতকেও পাশে পাচ্ছে এনসিপি। তবে জামাত নেতারাও নিচ্ছেন কৌশলের আশ্রয়। সরাসরি নির্বাচনের বিরুদ্ধে বক্তব্য না দিলেও তাদের শর্ত পরিষ্কার, আপাতত ভোটের পথে যেতে চায় না তারা। জুলাই জাতীয় ঘোষণাপত্র ও জুলাই জাতীয় সনদের আইনগত স্বীকৃতি এবং এই সনদের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করেছে জামাত। রাজধানীতে 13 আগস্ট মিছিল করবে তারা। এর আগে 11 আগস্ট জামাতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষে পিআর পদ্ধতিতে ভোটের দাবিতে আন্দোলনে নামার ঘোষণা দেন। জামাতের আরেক নেতা শফিকুল ইসলাম মাসুদ 12 আগস্ট একই দাবি জানান। এনসিপির পাটোয়ারির মতোই তিনি বলেছেন, লেভেল প্লেইং ফিল্ড, বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হবে না। শুধু রাষ্ট্রে নয়, রাজনৈতিক দলের শর্ত হাজির করেন মাসুদ। তার দাবি পূরণ করতে হলে সংবিধান সংস্কার করলেও হবে না, বিএনপিকেও ঢেলে সাজাতে হবে। জামাত এবং এনসিপির কথা থেকে বোঝা যাচ্ছে নির্বাচন চাইতে গিয়ে এবার দল নিয়েই টানাটানির মুখে পড়েছে বিএনপি। প্রশ্ন হলো, ডক্টর ইউনূসের মালয়েশিয়া সফরের সময়ে কেন একযোগে একই দাবিতে জেগে উঠল জামাত এবং এনসিপি? এটি কি একেবারে কাকতালীয়, নাকি সরকারের নিয়োগকর্তারা মাঠে নেমেছেন সরকারেরই ইশারায়? প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আবারও কথা বলতে এসেছি আপনাদের সামনে একটি নেতিবাচক খবর নিয়ে। নেতিবাচক খবরটি হলো আবারও একটি নতুন নিষেধাজ্ঞা দিল ভারত বাংলাদেশকে। এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। বাংলাদেশ এক বছর ধরে নেতিবাচক ঘটনা ঘটতে ঘটতে আমাদের মুখে আর ইতিবাচক কথা আসে না। ইতিবাচক কোনো ঘটনা নেই, যার কারণে ইতিবাচক কথা বলতে পারে না। আমাকে দেখান যে এই ইতিবাচক ঘটনাগুলো ঘটেছে, একটু কমেন্টে এসে বলেন যে এই ইতিবাচক ঘটনার মধ্যে আমরা বসবাস করছি। যেটি দিয়ে আলাপ শুরু করেছিলাম যে ভারত নতুন করে বাংলাদেশের আরো কিছু পণ্যের উপর স্থলবন্দর দিয়ে আমদানি নিষেধাজ্ঞা জারি করেছে। মূলত পাট এবং পাট জাতীয় পণ্যের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গতকাল সোমবার কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের অধীন ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড ডিজিএটি এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, পাট এবং পাটজাত দড়ি, বস্তা, ব্যাগ, ব্লিচ করা বা ব্লিচ না করা অবস্থায় থাকা, চটে বোনা কাপড় সহ একাধিক পণ্য স্থল পথে ভারতে ঢুকতে পারবে না। কেবল
মহারাষ্ট্রের মুম্বাইয়ের নবসেবা সমুদ্র বন্দর দিয়ে শুধুমাত্র ভারতীয়রা বাংলাদেশি এই পণ্যগুলো আমদানি করতে পারবে, এর বাইরে আর সুযোগ থাকলো না। এর আগেও বেশ কিছু বাংলাদেশি পণ্যের ওপর ভারতের স্থলপথ দিয়ে নিষেধাজ্ঞা জারি করেছিল নয়াদিল্লি। বাংলাদেশের বেনাপোল, ভোমরা, সোনামসজিদ, বাংলাবান্ধা এবং বুড়িমারি স্থলবন্দর দিয়ে এই সব পণ্য ভারতে ঢুকত, যেগুলো বন্ধ করা দেওয়া হয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন যে গত এপ্রিল মাসে তৃতীয় দেশে পণ্য রপ্তানির জন্য বাংলাদেশকে ভারত যে ট্রান্সশিপমেন্ট সুবিধা দিয়েছিল সেটি বন্ধ করে দিয়েছে। বলা হয়েছিল ভারতের শুল্ক কেন্দ্র ব্যবহার করে তৃতীয় কোনো দেশে পণ্য রপ্তানি করতে পারবে না বাংলাদেশ। পরে মে মাসে বেশ কিছু বাংলাদেশি পণ্য ভারতের স্থলপথে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল মোদী সরকার। ডিজিএফটি সে সময় জানিয়েছিল যে বাংলাদেশি রেডিমেড পোশাক, খাবার ইত্যাদি স্থলবন্দর দিয়ে ভারতে আমদানি করা হবে না। নিষেধাজ্ঞা তালিকায় ছিল ফল, প্রক্রিয়াজাত খাদ্যদ্রব্য, তুলা, সুতির পোশাক, প্লাস্টিক এবং পিভিসি দিয়ে তৈরি জিনিস, রঞ্জকের মতো পণ্য। এগুলি বাংলাদেশ থেকে অসম, মিজোরাম, মেঘালয় কিংবা ত্রিপুরার কোনো শুল্ক কেন্দ্রে প্রবেশ করতে পারবে না বলে জানিয়েছিল বাণিজ্য মন্ত্রক। এছাড়া পশ্চিমবঙ্গের চেংড়াবান্ধা এবং ফুলবাড়ি শুল্ক কেন্দ্রের ক্ষেত্রে একই নিষেধাজ্ঞা বলবৎ করা হয়। তারপরে জুন মাসে আরো কয়েকটি বাংলাদেশি পণ্যের উপর একই ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। বলা হয় বাংলাদেশের পাট বা সোনের তৈরি কোনো পণ্য স্থলপথে ভারতে ঢুকতে পারবে না। সোমবার এই তালিকাটি আরো দীর্ঘ হলো। এই নিষেধাজ্ঞাটির মাধ্যমে বাংলাদেশ থেকে পাটজাত পণ্য ভারতে এক প্রকার রপ্তানি বন্ধ করে দেওয়া হলো। মাত্র 1% পণ্য মুম্বাইয়ের নবসেবা বন্দর দিয়ে রপ্তানি হয়, আর বাদ বাকি সব পণ্য স্থল বন্দর দিয়ে রপ্তানি হয়। ফলে এই বিধিনিষেধের কারণে মূলত এসব পণ্য রপ্তানি এক প্রকার ভারতে বন্ধ হয়ে গেল। আলাপটি যেহেতু করতে এসছি, এই মুহূর্তে একটু ভারত বাংলাদেশ আমদানি রপ্তানির পরিসংখ্যানটাও একটু দেখা যাক। যে বাংলাদেশের রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য বলছে যে ভারতে 2022-23 অর্থ বছরে বাংলাদেশ মোট $157 কোটি বা $1.57 বিলিয়ন পণ্য রপ্তানি করেছে। এটি কখনো কখনো $2 বিলিয়ন ওঠে বা $2 বিলিয়ন ক্রস করে। বাংলাদেশের মোট যে আমরা সারা পৃথিবীতে যে রপ্তানি করি, গত অর্থ বছরে 2024 সালে $48 বিলিয়ন পণ্য আমরা রপ্তানি করেছি সারা পৃথিবীতে। এর মধ্যে $157 কোটি বা $1.57 বিলিয়ন পণ্য আমাদের ভারতে রপ্তানি হয়েছে। অন্যদিকে ভারত থেকে বাংলাদেশ $900 কোটি পণ্য আমদানি করে একই সময় 2023-24 অর্থ বছরে। এই রপ্তানিটা বা এই আমদানিটা ভারত থেকে $14 বিলিয়ন পর্যন্ত কখনো কখনো ওঠে। 15 এখনো ওঠেনি, 13-14 বিলিয়ন ওঠে। ভারত থেকে আমরা আমদানি বেশি করি, রপ্তানি কম করি। সেই কম করা রপ্তানিটাও বন্ধ হয়ে গেল। ভারত থেকে একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে। আজকে ভারতের সাথে এই সম্পর্কটা টানাপোড়েনের সম্পর্ক। আমি বলছি 1 বছর যাবত আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই টানাপোড়েনের সম্পর্ক তৈরি হয়েছে। আজকে 1 বছর পর এসে যদি ভারত বাংলাদেশের সম্পর্ক আপনি বিশ্লেষণ করেন, সম্পর্ক উন্নতি তো হয়নি, বরঞ্চ আরো অবনতি হয়েছে। কদিন আগে বাংলাদেশের একটি গণমাধ্যমে এমন সংবাদও বেরিয়েছে যে ভারত বিশেষ কোনো দল বা শক্তিকে চায় না, ভারত চায় বাংলাদেশকে, বাংলাদেশের মাটিকে। বাংলাদেশের মাটিকে চায় বা বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক করতে চায়, কিন্তু ভারত সেটি তো করতে চেয়েওছে। এই যে এই মুহূর্তে আমি এখনকার যে রাজনীতি, আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগ ছাড়া যারা, তারা ফ্যাসিবাদ বিরোধী গোষ্ঠী, তাদের শীর্ষ যে দলটি বিএনপিকে ভারত কিন্তু সুযোগও দিয়েছিল। বিএনপি সেই সুযোগটা নেয়নি। বিএনপি বড় দল, বড় ভাই, সেই সুযোগটা নেয়নি ছোট ভাইদের দিকে খেয়াল করে। বরঞ্চ বিএনপি এখন ছোট ভাইদের চেয়ে নাজুক অবস্থায় আছে, এ কারণে নেয়নি। বিএনপিকে কিভাবে সুযোগটা দিয়েছিল?
ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা গত অগাস্টে আওয়ামী লীগ সরকার পতনের ঠিক পরের মাসে সেপ্টেম্বর মাসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে দেখা করেছিল। এই দেখা করার বার্তাটা হচ্ছে যে আমরা বিশেষ দল নয়, আমরা তোমাদের সাথেও কাজ করতে চাই, বাংলাদেশের জনগণের সাথে কাজ করতে চাই। কিন্তু বিএনপি বলুন বা অন্যান্য যে দল, জামাত, তারা তো ভারতকে চাইবে না, তারা ভারত বিরোধী। এনসিপি ভারত চাইবে না, বিএনপি সেই সুযোগটা নিল না। অর্থাৎ এটি পরিষ্কার যে ওই যে একটা অভিযোগ আছে না যে আওয়ামী লীগের সাথে জন্মান্তরে, বাংলাদেশের জন্মান্তর থেকে ভারতের সম্পর্ক, সেটি সরকারে কংগ্রেস থাকুক, সেটি সরকারে বিজেপি থাকুক না কেন, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া দল আওয়ামী লীগ, সেই নেতৃত্ব থেকে ভারতীয় নেতৃত্বের সম্পর্ক তৈরি হয়েছে। সেই সম্পর্কটি 54 বছর ধরেই বহমান। এখনো পর্যন্ত, আজকে পর্যন্ত যতটুকু সম্পর্ক ভারতের সাথে, সেটি আওয়ামী লীগের কারণে, মুক্তিযুদ্ধের কারণে। কিন্তু অন্যদের সুযোগ দিতে চায়, সুযোগ নেয় না। যেটি বলছিলাম যে 1 বছর পরে এসেও ভারতের সাথে আমাদের সম্পর্ক উন্নয়ন হলো না। পাসপোর্ট বন্ধ আছে সাধারণ, শুধুমাত্র চিকিৎসা এবং শিক্ষার্থী ছাড়া সব ধরনের পাসপোর্ট বন্ধ আছে। বাণিজ্য, ভারত থেকে আমদানিও কমে গেছে, অনেকটা কমে গেছে। আমাদের পেঁয়াজের দাম বাড়তে শুরু করেছে, ইতিমধ্যে 90 টাকায় উঠে গেছে। এবছর আগামী 2-3 মাস বাংলাদেশের মানুষ কত টাকা কেজি পেঁয়াজ খাবে, 2-3 মাস বা 4 মাস, শেষ কয়েক মাস, সেটি এখন দেখার বিষয়। তো আসলে একের পর এক ক্ষতিগ্রস্ত আমরাই হচ্ছি। এই যে ভারতের চিকিৎসা ভিসা চালু আছে, কিন্তু সন্তোষজনক ভিসা দেওয়া হচ্ছে না। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গাল গল্প দিয়েছে যে চাইনিজ হসপিটাল এখানে হবে, পাকিস্তানের ভিসা সহজ করা হয়েছে, কিংবা বাংলাদেশিরা চীনে চিকিৎসার জন্য যাবে। চীনে কতজন চিকিৎসার জন্য গেছে, কিংবা পাকিস্তানে কতজন চিকিৎসার জন্য গেছে, কিংবা চাইনিজ হসপিটালটার অবস্থা কি? উত্তরের রংপুরে নাকি হওয়ার কথা, সেটি কি হয়ে গেছে নাকি? এখন এগুলো প্রশ্ন করতে হয় যে হয়ে গেছে নাকি? সেই হসপিটাল কবে আসবে? সেই হসপিটাল আস্তে আস্তে বাংলাদেশের মানুষ মরে শেষ। অবস্থাটা এইরকম। এই যে নতুন নিষেধাজ্ঞার মাধ্যমে এটি প্রমাণিত হয় যে ভারত বাংলাদেশের সম্পর্ক অন্ততপক্ষে ইউনূস সরকার থাকাকালীন ডেভেলপ তো হবেই না, এবং ইউনূস সরকার পরবর্তী সময়ে, ইউনূস সরকার যদি একটা নির্বাচন দিয়ে সরকারও আসে, তারপরেও সম্পর্কের উন্নয়ন আদৌ হবে কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে। আজকের বাংলাদেশে এসে এরশাদ, হুসেইন মোহাম্মদ এরশাদের আমলেও কিন্তু ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো ছিল, জিয়াউর রহমানের আমলেও কিন্তু সম্পর্ক ভালো ছিল। এমনকি 111-এর সেনা সমর্থিত যে তত্ত্বাবধায়ক সরকার, সেই সময়টিতেও কিন্তু ভারতের সাথে একটা স্বাভাবিক সম্পর্ক ছিল, ব্যবসা বাণিজ্য ছিল, সবকিছু ছিল। আজকে এই সময় এসে যদি বলেন আজকে আসলে নামকাস্তে কোনো রকম সম্পর্ক আছে আমাদের কারণে, বাংলাদেশে অত্যন্ত পাকিস্তান ঘেরা, পাকিস্তান প্রীতি, ভারত বিরোধিতা এবং পাকিস্তান থেকে বাংলাদেশকে ত্যাগ করে নতুন নতুন হুমকি ধমকি, যার কারণে সম্পর্কটা তলানিতেই নামছে। এই সম্পর্কটা কোথায় গিয়ে শেষ হবে এই মুহূর্তে বলা কঠিন, কারণ ইতিমধ্যেই ভারত পাকিস্তান উভয় পক্ষের কণ্ঠ থেকেই, কর্তা ব্যক্তিদের কণ্ঠ থেকেই যুদ্ধের শব্দ শোনা যাচ্ছে, যুদ্ধের গান শোনা যাচ্ছে, এবং সেই যুদ্ধটাকে বাংলাদেশকে ত্যাগ করে, যার দরুন সম্পর্ক যে কোথায় নিয়ে ফেলে সেটি বলা নিতান্তই আজকে এই সময়ে বসে বলা কঠিন। আমরা হয়তো এরকম নতুন নতুন নিষেধাজ্ঞার কবলেই পড়ব। হয়তো এমন হতে পারে যে আমাদের স্থলবন্দর বন্ধ হয়ে যেতে পারে, হয়তো এমন হতে পারে ভারত থেকে কোনো পণ্য আমদানি হচ্ছে না। বাংলাদেশের বাঙালি জনগণ তো অবশ্য বলে যে ভারত থেকে যদি আমদানি না করা হয় ভারত না খেয়ে মরবে। বাঙালি জনগণ এইটা চিন্তা করে না যে মাত্র 900 কোটি ডলার বা $9 বিলিয়ন বা $14 বিলিয়ন, $12 বিলিয়ন ওরা রপ্তানি করে এখানে, কিন্তু ওরা সারা পৃথিবীতে $800 বিলিয়ন বেশি পণ্য রপ্তানি করে। এই $800 বিলিয়ন কাছে $9 বিলিয়ন $10 বিলিয়ন কিছুই না। এটি বাংলাদেশের জনগণ চিন্তা করে না। এক শ্রেণীর জনগণ যারা ভারত বিরোধিতা করে, সেটি যাই হোক, ক্ষতিগ্রস্ত আমরাই হচ্ছে, আমরাই হব। দেখি ক্ষতিটা আর কত দূর, কত নিচে নামায়, সেটি দেখবার জন্য দিনের পর দিন অপেক্ষা করতে হবে। 1 বছর আমরা তো দেখলাম, সামনের দিনগুলোতে আরো কি ঘটে সেটি আমরা নিশ্চয়ই